হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলার ইউটিউব চ্যানেল। আমি জাস্টিনা, তোমাদের লাইফ সায়েন্সের টিচার। তো আমরা ক্লাস 9-এর যে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার রয়েছে জীবন সংগঠনের স্তর, সেখানের মধ্যে আমরা কি দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রেই যে আমাদের হিউম্যান বডি কিভাবে কি কি জিনিস নিয়ে গঠন হয়েছে সেটা আমরা দেখছি। ওকে, তো সেই সেকেন্ড চ্যাপ্টারে তোমার আজকের হচ্ছে যে পার্ট 3, যেখানের মধ্যে আগের যেগুলো দেখেছি আমরা আহ যে জৈব অণু, তার আজকে সেকেন্ড লাস্ট একদম এটা হচ্ছে তোমার বৃহৎ অণুসমূহ, মানে কি ম্যাক্রো মলিকুল কোনগুলো রয়েছে। ওকে, তো এই দুটো ভাগে ভাগ করেছিলাম আমরা সেম আগের মতো, যে একটা তোমার মাইক্রো এলিমেন্ট আর একটা হচ্ছে তোমার ম্যাক্রো। একটা মাইক্রো মানে ক্ষুদ্র, আর একটা ম্যাক্রো মানে কি বৃহৎ। ওকে, তাহলে সেই মাইক্রো আর ম্যাক্রোর মধ্যে যেটা দেখলাম, তাহলে এই বৃহৎ অণুসমূহের মধ্যে আজকে আমরা জাস্ট একটা ব্রিফ দেখে নিই। তাহলে জৈব অণুকে আমরা যে ভাগ করেছিলাম, জৈব অণু, তার মধ্যে যে দুটো ছিল, একটা ছিল একটা হচ্ছে অজৈব। সেই দেখো প্রত্যেকবারই ছকটা বানানোর এটাই উদ্দেশ্য, যে যাতে তোমাদের বারবার রিভাইজ হয়ে যায় জিনিসগুলোকে। কারণ যদি ছকটা মেন বুঝতে হবে যে কার আন্ডারে কোনগুলো পড়ছে, এবং তার ডিভিশনটা তো ইজি হয়ে যাবে, তাই তো। তাহলে ছকটা বানানোর এটাই বারবার ধরে উদ্দেশ্য, যে তোমাদের মনে থাকে যে কোনটা জৈবর মধ্যে পড়ছে, কোনটা অজৈবের আন্ডারে পড়ছে, কোনটা সরলের মধ্যে পড়ছে, কোনটা কমপ্লেক্সের আন্ডারে পড়ছে, রাইট। তো অজৈব উপাদানের মধ্যে আবার দেখো তিনটে পড়েছিলে, H2O পড়েছিলে, অ্যাসিড পড়েছিলে, বেস পড়েছিলে, সল্ট পড়েছিলে, অ্যান্ড কি পড়েছিলে, গ্যাস পড়েছিলে, রাইট। তাহলে এইগুলো তোমার কার আন্ডারে পড়লো, অজৈব। আর জৈবর আন্ডারে যদি তুমি দেখো, জৈবর মধ্যে তাহলে তার ক্ষেত্রে দুটো ভাগে ভাগ করেছিলে। একটা ছিল কি ম্যাক্রো, একটা মাইক্রো। তাহলে এখানে ছিল কি মাইক্রো বা ক্ষুদ্র অণুসমূহ, আর এখানে ছিল কি ম্যাক্রো বা বৃহৎ। তো মাইক্রোর মধ্যে তোমরা কি পড়েছিলে, চারটে জিনিস পড়েছিলে। একটা হচ্ছে সিম্পল সুগার, তাহলে একটা কি পড়েছিলে তোমরা, সিম্পল সুগার, বা যাকে সরল শর্করা বলা হচ্ছে, ইংলিশ টার্মটা আছে লিখলাম যদি তাড়াতাড়ি হয়। নেক্সট তোমরা কি পড়েছিলে, ফ্যাটি অ্যাসিড পড়েছিলে। তার আগে অ্যামাইনো অ্যাসিড পড়েছিলে, অ্যামাইনো অ্যাসিড পড়েছিলে। নেক্সট তোমরা কি পড়েছিলে, ফ্যাটি অ্যাসিড পড়েছিলে, ফ্যাটি অ্যাসিড দেখেছিলে। আর একদম লাস্টে কি দেখেছিলে, নিউক্লিওটাইড দেখেছিলে। তাহলে কি দেখেছিলে, নিউক্লিওটাইড। ওকে, এবার আজকে যেটা আমাদের মেন পার্ট, এতটা পর্যন্ত আমাদের অলরেডি ডিসকাস হয়ে গেছে পার্ট 1-2 এর মধ্যে। ওকে, পার্ট 3-তে 1-2-3, পার্ট 3-তে আজকে আমরা দেখবো কি সিম্পল থেকে চলে আসে তোমার কি কমপ্লেক্স সুগার, তোমার অ্যামাইনো অ্যাসিড থেকে চলে আসবে কি প্রোটিন, তোমার ফ্যাটি অ্যাসিড থেকে চলে আসবে কি লিপিড, আর তোমার নিউক্লিওটাইড থেকে চলে আসবে কি নিউক্লিক অ্যাসিড। বোঝা গেল? তাহলে আজকের আমাদের টপিকের মধ্যে কোনগুলো পড়ছে আমার, এই যে পার্টটা, সেকেন্ডের পার্টটা কোনটা আসছে, এই পার্টটা, এই পার্টটা। তাহলে এইটা হচ্ছে আমাদের টুডেজ টপিক। তাহলে এটা কি, টুডেজ টপিক। ওকে, তাহলে এবার চলো একটা একটা করে দেখা যাক। সব থেকে প্রথমে রয়েছে কি কমপ্লেক্স সুগার, বা যাকে আমরা বলছি জটিল শর্করা। তাহলে জটিল শর্করা বা কমপ্লেক্স সুগার জিনিসটা কি, দেখো এই ভিডিওটা যদি বুঝতে হয় তাহলে আগের ভিডিওটা দেখে আসা মাস্ট। কারণ আগের ভিডিওটা তুমি যদি সিম্পল স্ট্রাকচারে না বোঝো, জটিল কি বোঝো ভাই, তোমাকে তাকে সরলটা বুঝতে হবে, তারপর তুমি আস্তে আস্তে কমপ্লেক্সিটির দিকে যাবে, তাই তো, রাইট। তাহলে দেখো জটিল শর্করাকে আমরা জটিল শর্করা কি থেকে ধরেছে, সরল শর্করা, কালার চেঞ্জ, সরল শর্করা, তৈরি হয়েছে জটিল শর্করা। এবারে জটিল শর্করাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পলিস্যাকারাইড, একটা ডাইস্যাকারাইড, একটা হচ্ছে পলিস্যাকারাইড। তো ডাই মানে কি, ডাই মানে হচ্ছে দুটো, তাহলে দ্বি শর্করা, আর একটা কি রয়েছে তোমার বহু যৌগিক বা পলিস্যাকারাইড, অর্থাৎ অনেকগুলো
মানে মিলে তৈরি হয়েছে, তাই তো? দ্বি-শর্করার মধ্যে কোনগুলো রয়েছে? যে দুটো সুগার মিলে তৈরি হয়েছে, ল্যাকটোজ রয়েছে, মল্টোজ রয়েছে, সুক্রোজ রয়েছে। দ্বি-শর্করা দুটো গ্লুকোজ অণু দিয়ে তৈরি। দ্বি-শর্করা মানে কি? দুটো গ্লুকোজ অণু দিয়ে তৈরি রয়েছে। তাহলে এখানে যদি আমরা দেখি, যদি এখানের মধ্যে দেখি যে ডাইস্যাকারাইড বা দ্বি-শর্করা, দ্বি-শর্করা, দ্বি মানে কি? দুটো। দ্বি মানে কি? দুটো, দুটো, দুটো। তাহলে দুটো গ্লুকোজ মিলে তৈরি হয়েছে যে শর্করা, তাকে আমরা বলছি কি? দ্বি-শর্করা বা ডাইস্যাকারাইড। তাহলে এখানের মধ্যে একটা GLU লিখছি, গ্লুকোজ, প্লাস আরেকটা গ্লুকোজের বন্ধনী মিলে তৈরি করেছে তোমার কি? আমাদের তৈরি করেছে এই সিম্পল স্ট্রাকচার দ্বি-শর্করা। তো দ্বি-শর্করা এক্সাম্পল কারা দেখে মনে রাখতে হবে? ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ। ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ তোমার হচ্ছে LMS, LMS। এক্সাম্পল কি হবে? LMS, ল্যাকটোজ, মল্টোজ অ্যান্ড সুক্রোজ। তাহলে এগুলো কি তোমার আন্ডারে পড়ছে? দ্বি-শর্করার আন্ডারে পড়ছে। নেক্সট বলছে কি? যে বহু যৌগিক শর্করা। তাহলে যে সমস্ত শর্করা 10টি বা তার বেশি একক শর্করা নিয়ে গঠন হয়েছে, তাকে আমরা বলছি কি? বহু যৌগিক শর্করা। পলিস্যাকারাইড অনেক রয়েছে। ওকে, নেক্সট বলছে তোমার এক্সাম্পল কি হবে? শ্বেতসার হবে, গ্লাইকোজেন হবে। এই গ্লাইকোজেন কথাটা তোমরা কোথায় জেনেছো? আগের দিনে বলেছিলাম যে গ্লুকোজটা যকৃতের মধ্যে, আমাদের যকৃতের মধ্যে আর পেশির মধ্যে কি রূপে সঞ্চিত থাকে? গ্লাইকোজেন রূপে। তাহলে সেই গ্লাইকোজেনটা কি? এক প্রকার জটিল শর্করা। শুধু জটিল শর্করা নয়, পলিপেপটাইড মানে কি? সরি, পলিস্যাকারাইড মানে বহু যৌগিক শর্করার আন্ডারে পড়ছে, যেখানের মধ্যে 10টা বা তারও বেশি একক শর্করা নিয়ে গঠন করেছে। ওকে, নেক্সট বলছে কেমিক্যাল স্ট্রাকচার বা রাসায়নিক বন্ধন। এই জিনিসটা কি একটু দেখো। এই রাসায়নিক বন্ধন, রাসায়নিক স্ট্রাকচার জিনিসটা কি বা কেমিক্যাল গঠন। তাহলে কার্বোহাইড্রেট সাধারণত কি থাকবে? কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে কার্বোহাইড্রেট বা শর্করার মধ্যে কি থাকবে? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। ওকে, কার্বোহাইড্রেট সাধারণত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত থাকে কত? 1:2:1, যেটা আমরা কার ক্ষেত্রে দেখেছিলাম? গ্লুকোজের ক্ষেত্রে। আচ্ছা, এবার রিমাইন্ড করে নিই যে গ্লুকোজের ক্ষেত্রে সংকেতটা আমরা কি দেখেছিলাম? গ্লুকোজের ক্ষেত্রে সংকেতটা আমরা কি দেখেছিলাম? C6H12O6, C6H12O6। তাহলে সেখানের মধ্যে কার্বন H2, হাইড্রোজেন H2, অক্সিজেন কি ছিল? 1:2:1 অনুপাতে ছিল, রাইট? ওকে, এবার কি বলছে দেখো। আর হ্যাঁ, এখানে দেখো সংকেতটা আমি বলেছিলাম যে এটা তো তোমার গ্লুকোজের জন্য, বাট ডিপেন্ডিং অন দা এন এর ভ্যালু কি হবে তার উপর ডিপেন্ড করে আমরা কি লিখতে পারি? CnH2 ওর হোল এন, মানে এটা এভাবে সিম্পল লেখা যায় CnH2nAON, এরকম ভাবে লেখা যায়। ওকে, তাহলে এই n এর মান এখানে n=6 হয়েছে বলে, তাই জন্য এই ফর্মুলা ডেভেলপ হয়েছে C6H12O6, যেখানে n is 1। ওকে, নেক্সট বলছি তোমার যে যেমন গ্লুকোজ হলো, আচ্ছা কখনো কখনো এই অনুপাত ভিন্ন হয়ে থাকে। যেমন র্যামনোজের ক্ষেত্রে C6H12O5। উদ্ভিদ দ্বারা সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন খাদ্য হলো কি? গ্লুকোজ। তাহলে উদ্ভিদটা খাদ্য প্রক্রিয়ার মাধ্যমে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি তৈরি করতে? গ্লুকোজ তৈরি করতে, তোমরা জানো এটা। আচ্ছা, তাহলে এই যে শর্করা বলো, গ্লুকোজ বলো, যেটা পড়ছি, তাহলে সেটা আমাদের ক্ষেত্রে কি ভূমিকা রয়েছে? কারণ প্রত্যেকের ক্ষেত্রে তো আমরা দেখবো যে আমাদের কি হেল্প হচ্ছে, রাইট? এইটার ক্ষেত্রে কি রয়েছে দেখো, দেহ গঠন। দৈনিক খাদ্যের প্রায় 70 থেকে 80% শর্করা থাকে। তোমরা যে ভাত রুটি খাও, কি থাকে তার মধ্যে? শর্করা থাকে, কার্বোহাইড্রেট থাকে, রাইট? তাহলে আমাদের বডির মধ্যে আমরা 70 থেকে 80% আমাদের দৈনিক খাদ্যের মাধ্যমে আমরা শর্করা গ্রহণ করছি, যেটা আমাদের দেহ গঠন করতে হেল্প করছে। নেক্সট হচ্ছে শক্তি সরবরাহ। শর্করা দেহের কার্যক্ষমতা বৃদ্ধি, তাপ শক্তি উৎপাদন করে থাকে। তাহলে আমাদের যখন দেখবে ইনস্ট্যান্ট এনার্জির প্রয়োজন হয়, তখন আমাদের কার্বোহাইড্রেট দরকার হয়ে থাকে। যখন তুমি একদম
যে ওটস খাই, ওটস খেলে কি হবে, সেক্ষেত্রে ডাইজেস্ট হতে টাইম লাগবে, কিন্তু ভাত খালে, ভাত বা কিছু খেলে যেগুলো কার্বোহাইড্রেট জাতীয় ইনস্ট্যান্ট সেগুলো জারিত হয়ে থাকে এবং ইনস্ট্যান্ট এনার্জি পাবে সেখান থেকে। তাহলে সেক্ষেত্রে কি রয়েছে, তাহলে দেহের কার্যক্ষমতা বৃদ্ধি করতে, কাজ করে এনার্জি পাবে, সেক্ষেত্রে তোমাদের হেল্প করছে কি এই কার্বোহাইড্রেট, এবং তাপ শক্তি উৎপাদন করতেও কিন্তু হেল্প করে থাকে। 1 গ্রাম শর্করার জারণে 4.1 ক্যালোরি তাপ শক্তি উৎপাদন হয়ে থাকে, নট এ সিঙ্গেল পয়েন্ট। এটা কিন্তু অনেকটা অ্যামাউন্ট থাকে। তাহলে 4.1 ক্যালোরি তাপ, 1 কিলো ক্যালোরি তাপ তৈরি হচ্ছে তোমার মাত্র 1 গ্রাম শর্করা জারণের ফলে। নেক্সট বলছে কি দেখো, এই যে প্রয়োজনের অতিরিক্ত শর্করা যকৃত পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় হয়ে থাকে, এটা ভবিষ্যতে ব্যবহার করে থাকে। সেটা আমি আগের দিনও বলেছিলাম যে গ্লুকোজ থেকে যে গ্লুকোজ রয়েছে, এখানের মধ্যে কি রয়েছে তোমার গ্লুকোজ, গ্লুকোজ সেটা কি থাকবে, গ্লাইকোজেন, গ্লাইকোজেন। আবার যখন এটা কোথায় রয়েছে, যকৃতের পেশিতে, লিভার এন্ড মাসেল। আবার যখন প্রয়োজন তখন সেই গ্লাইকোজেনটা গ্লুকোজে ভেঙে যাবে, তখন আমাদের কি হবে না, আবার গ্লুকোজটা আমাদের বডির মধ্যে পেয়ে যাব। ওকে, এইটার নাম গ্লাইকোজেনোসিস, এটার নাম গ্লাইকোজেনেলাইসিস। লাইসিস মিন্স ভেঙে ফেলা, কার ভাঙন হচ্ছে এখানে, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে, রাইট। ওকে, এবার দেখো কি বলছে নেক্সট। নেক্সট বলছে দ্বিশর্করা খাদ্য উৎপাদন রূপে, সরি দ্বিশর্করা মানে যেটা যে ডাইস্যাকারাইড, তাহলে ডাইস্যাকারাইড খাদ্য উৎপাদনের রূপে ব্যবহার হয়ে থাকে, যেমন মল্টোজ, বার্লি, ল্যাকটোজ, দুগ্ধ শর্করা, সুক্রোজ, মানে ইক্ষু মানে আখ থেকে শর্করাগুলো পাওয়া যায়, সেগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। তো দ্বিশর্করাকে আমরা কি করছি না, খাদ্যের মাধ্যমে কিন্তু গ্রহণ করছি। ওকে, নেক্সট পলিস্যাকারাইড, যেটা তোমার বহুযৌগ শর্করা, শ্বেতসার হলো যে চাল, আলু, বুটিতে এবং সঞ্চিত থাকে, পুষ্টি যোগান দেয়, সেলুলোজ কোষ্ঠবদ্ধতা দূর করে থাকে। তাহলে সেলুলোজ এক প্রকার কি, সেলুলোজ এক প্রকার পলিস্যাকারাইড। ওকে, তাহলে সেই পলিস্যাকারাইড যে তোমার রয়েছে সেলুলোজ, সেটা তোমার কি করছে, কোষ্ঠকাঠিন্য দূর করছে, কোষ্ঠবদ্ধতা মানে ওই পটি না হওয়া, এটা কোষ্ঠকাঠিন্য ভালো থাকে, সেটা দূর করার জন্য সেলুলোজ তোমাদেরকে হেল্প করছে। বুঝে গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে প্রোটিন বাঁচোয়া খাদ্য। জীবদেহের প্রয়োজনীয়তা অনুসারে শর্করা জাতীয় খাদ্য থেকে অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষিত হয়, প্রোটিন উৎপাদন ঘটে এবং এইভাবে শর্করা জাতীয় খাদ্যগুলি প্রোটিনের অভাব পূরণ করতে কাজে লাগে। তাহলে কি বলছে, প্রোটিন বাঁচীয় খাদ্য মানে যখন আমাদের বডির মধ্যে প্রোটিনটা আমরা পাচ্ছি না, তখন ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখো বলছে কি, ফোকাস, ক্যামেরাম্যান ফোকাস করো। তাহলে জীবদেহের প্রয়োজনীয়তা অনুসারে শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষিত হয়। তাহলে কি বলছে, শর্করা জাতীয় খাদ্য থেকেও আমরা অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি ও প্রোটিন তৈরি হয়। এইভাবে শর্করা জাতীয় খাদ্যগুলো প্রোটিনের অভাব পূরণ করতে সাহায্য করে বলে এদের প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়ে থাকে। তাহলে কি বুঝলে এখানের মধ্যে মানেটা কি, যে আমাদের বডির মধ্যে প্রোটিন রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, প্রত্যেকটা জিনিস রয়েছে, কিন্তু যখন আমাদের বডির মধ্যে প্রোটিনের অ্যামাউন্টটা কমে যাবে, তখন সেক্ষেত্রে কি হবে, এই শর্করাগুলো ওই প্রোটিন তৈরিতে হেল্প করে থাকবে এবং সেজন্য আমাদের বডিতে যে পরিমাণ প্রোটিন কমেছিল সেই প্রোটিনটা জোগাড় হয়ে যাবে এবং সেটাকে বলা হচ্ছে প্রোটিন বাঁচোয়া খাদ্য। বোঝা গেল? ওকে, নেক্সট চলো কি বলছে, প্রোটিন বা আমিষ। তাহলে 1 নম্বর আমাদের কমপ্লিট হলো কি, যেটা আমাদের ছিল তোমার সরল জটিল শর্করা। এবার চলো একটু প্রোটিনের দিকে দেখা যাক। কোষের শুষ্ক ওজনের প্রায় 50% প্রোটিন, 70 থেকে 80% ছিল তোমার শর্করা, আর বাকি 50% তোমার রয়েছে কি প্রোটিন। কোষীয় গঠনের প্রোটিন সব থেকে বেশি পরিমাণে থাকে। তাহলে আমাদের বডির মধ্যে স্ট্রাকচারের মধ্যে, তাহলে প্রোটিন কি করে, আমাদের বডি ডেভেলপ করতে হেল্প করে থাকে, তাই তো, আমাদের দেহ গঠনে অংশ নেয়। তাহলে প্রোটিনের মূল একটা কাজ যদি বলো, তাহলে আমাদের দেহ গঠন, তাহলে দেহ গঠনে অংশ নেয়, তাহলে দেহ গঠনে অংশ নেয়, দেহ গঠনে অংশ নেয় প্রোটিন। তাহলে প্রোটিন কোষীয় গঠনে প্রোটিনের সব থেকে বেশি পরিমাণ থাকে। গ্রিক শব্দ প্রোটিওস থেকে প্রোটিন কথাটি এসেছে, ডাচ রসায়নবিদ মালডোর প্রোটিনের নানা রকম নাম করেছে। এখান থেকে এটা ইম্পর্টেন্ট যে প্রোটিন শব্দটা কোথা থেকে এসেছে, প্রোটিওস থেকে প্রোটিন শব্দটা এসেছে। বুঝে গেল? ওকে, নেক্সট চলো। এবার দেখো
প্রোটিনের কেমিক্যাল স্ট্রাকচারটা কিরকম হয়ে থাকে? তাহলে প্রোটিনের কেমিক্যাল স্ট্রাকচার, কেমিক্যাল কেমিক্যাল স্ট্রাকচার অফ প্রোটিন। দেখো, প্রোটিনের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখতে পাবে। ওকে, এখানের মধ্যে যেমন রয়েছে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার, কোয়াটারনারি স্ট্রাকচার। তো প্রোটিনের মধ্যে কি রয়েছে না, অ্যামাইনো অ্যাসিড রয়েছে, রাইট? তো সেই অ্যামাইনো অ্যাসিড গুলো ডিপেন্ড করছে। দেখো, প্রাইমারি স্ট্রাকচারের ক্ষেত্রে, এক সেকেন্ড, পারফেক্ট। তাহলে প্রোটিনের ক্ষেত্রে যে প্রাইমারি স্ট্রাকচার বা প্রাথমিক স্ট্রাকচারটা রয়েছে সেটা কি? প্রাথমিক স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার, কোয়াটারনারি স্ট্রাকচার। প্রাথমিক সিম্পল, জাস্ট অ্যামাইনো অ্যাসিড গুলো পরপর পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে একটা গঠন তৈরি করেছে। যখন সে সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে যাচ্ছে তখন দেখো একটা আলফা হেলিক্স গঠন করলো, এভাবে একটা পাক খেলো, হেলিকাল স্ট্রাকচার গঠন করলো। যখন সেটা তোমার টার্সিয়ারি স্ট্রাকচারের মধ্যে গেল তখন দেখো আরো একটু বেশি পাক খেলো, তো হেলিকাল থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বেশ পাকাতে স্টার্ট করলো, রাইট? তখন সেটা গেল পলিপেপটাইড চেন। আর যখন কোয়াটারনারি চলে গেল, মানে টার্সিয়ারি 3 ডিগ্রি থেকে 4 ডিগ্রি চলে গেল, তখন সেখান থেকে কি হলো না, কমপ্লেক্স প্রোটিন গঠন করলো। ওকে, তাহলে এই প্রোটিনের মধ্যে কি রয়েছে? প্রোটিনের মধ্যে তোমার রয়েছে কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন অ্যান্ড ফসফরাস, আর সালফার রয়েছে। তবে মেন থাকে CHON, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। কার্বন কত পার্সেন্ট থাকে? 54% কার্বন দেখতে পাওয়া যায়। হাইড্রোজেন কত পার্সেন্ট থাকে? 7%। নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে? 16%। আর অক্সিজেন কত থাকে? 22%। এটা সেম থাকে। কিন্তু পি আর এস, যেটা কন পিএস, CHON কন পিএস, ফিক্স মনে রাখার জন্য, ফর কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। অ্যামাউন্ট 54%, সব থেকে বেশি অ্যামাউন্ট থেকে কি কার্বন দেখতে পাচ্ছ। ওকে, নেক্সট 7% তোমার হাইড্রোজেন থাকে, 16% নাইট্রোজেন, আর অক্সিজেন থাকে 12%। বাকি পিআরএস টা ভ্যারি করে থাকে। তাহলে এটা থাকে 1%, তবে সব প্রোটিনে থাকে না। এটা 0.6%, এটা সব প্রোটিনে থাকে না, সব প্রোটিনে থাকে না। বুঝা গেল? ওকে, নেক্সট চলো, তোমার কি বলছেন, প্রতিটি প্রোটিন অণু অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের প্রায় 20টি অ্যামাইনো অ্যাসিড সমন্বয়ে গঠন করে থাকে, এবং অ্যামাইনো এক প্রকার জৈব অ্যাসিড বিশেষ থাকে। অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়ে পলিপেপটাইড শৃঙ্খল, আর এক বা একাধিক পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত হয় প্রোটিন অণু। অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর পেপটাইড বন্ধনে যারা যুক্ত হয়ে রৈখিক সজ্জায় সজ্জিত থাকে। তাহলে এখানে একটা অ্যামাইনো অ্যাসিড ছিল, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড ছিল, অ্যামাইনো অ্যাসিড, দুটোর মধ্যে কি বন্ড রয়েছে? পেপটাইড বন্ড রয়েছে, পেপটাইড বন্ড রয়েছে, এবং পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হচ্ছে দুটো অ্যামাইনো অ্যাসিড, এবং তার ফলে কি গঠন করেছে? আমাদের প্রোটিন গঠন করেছে। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, নেক্সট বলছে কি, দেখো, পেপটাইড বন্ধনী, এই যে CONH সৃষ্টির সময় একটি অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ অপর অ্যামাইনো অ্যাসিডের NH2 গ্রুপের সাথে বিক্রিয়া করে বন্ধনী সৃষ্টি করে। আচ্ছা, তাহলে কি বলছে যে আমাদের যে তোমার অ্যামাইনো অ্যাসিড রয়েছে, তাহলে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার দেখতে হবে, আর সেখানের মধ্যে পেপটাইড বন্ড, যখনই পেপটাইড বন্ড গঠন হয় তখন সেক্ষেত্রে একটা জল বেরিয়ে যায়, তার ফলে পেপটাইড বন্ডটা গঠন হয়ে থাকে। এখানের মধ্যে বলছে, দেখো, পেপটাইড বন্ড সৃষ্টির সময় একটি অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ থাকে, তাহলে অ্যামাইনো অ্যাসিডের যে কার্বক্সিল গ্রুপ রয়েছে, আর আরেকটা কি, যে অ্যানাদার অ্যামাইনো অ্যাসিড, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে। ওকে, এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি রয়েছে? দেখো, একটি অ্যামাইনো অ্যাসিড, এখানে এ ধরনের COOH বন্ডটা রয়েছে, আর এ রয়েছে NH2। ওকে, বিক্রিয়া করে বন্ধন সৃষ্টি করে থাকে। এইভাবে অ্যামাইনো অ্যাসিড গুলো পরপর, তাহলে এর OH আর H মিলে কি হয়ে যাবে? H2 - H2 বেরিয়ে গেল, এবং তার ফলে কি হলো? পেপটাইড বন্ডটা গঠন করলো।
জোড়া লেগে এইভাবে অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর পেপটাইড বন্ধন দ্বারা পলিপেপটাইড তৈরি করা হয়ে থাকে এবং প্রোটিনের প্রাথমিক গঠনের সকল অ্যামাইনো অ্যাসিড শৃঙ্খল পাশাপাশি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যে গঠন সৃষ্টি করে তাই গৌণ গঠন বলা থাকে। গৌণ আকার ভাঁজপ্রাপ্ত হয়ে ত্রিমাত্রিক আকার গঠন করে থাকে, টার্সিয়ারি বলা হচ্ছে। লাস্টে গঠনের স্ট্রাকচার গঠন হবে। ইফ পসিবল আমি এখানে তোমাদেরকে প্রোটিনের যে স্ট্রাকচারটা রয়েছে পেপটাইড বন্ড সেটা দেখানোর চেষ্টা করেছি। পেপটাইড বন্ড ওকে, দেখো এখানের মধ্যে এই যে স্ট্রাকচারটা দেখছো এখানের মধ্যে কি রয়েছে, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে, ওখানে একটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি থাকে, এখানের মধ্যে কার্বন রয়েছে। আর দেখো এখানের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি কি থাকে, উঠছে না। তাহলে সি এখানে বন্ড রয়েছে, বন্ড একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারটে বন্ড থাকে। ওকে, তো এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এখানে কি রয়েছে, R1 রয়েছে, এখানের মধ্যে তোমার রয়েছে N আর H2 রয়েছে। এটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার, সরি এটা একটা H, ওকে, দুটো না একটা, এখানে একটা H2। আর উপরে কি থাকবে তোমার হাইড্রোজেন থাকবে, এখানে থাকবে সি ডাবল বন্ড ও, এটা সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, এখানে রয়েছে তোমার OH। এবার এটার সাথে আরেকটা সিমিলার এখানে থাকবে, যেটা কেটে দিয়ে করলে ভালো হয়, এখানে বুঝিয়ে দেবে। ওকে, দেখো সিমিলার সেম রয়েছে, জাস্ট এখানে R1 রয়েছে, এখানে R2 রয়েছে, যে ডিফাইন্ড করেছে বিভিন্ন ধরনের ভ্যারি করেছে কোন গ্রুপ থাকবে। তো সেক্ষেত্রে এখানে যে OH রয়েছে আর এখানে যে হাইড্রোজেন রয়েছে এই দুটো মিলে কি গঠন করবে, তোমার H2 জল আকারে বাইরে বেরিয়ে যাবে। তাহলে যখন সে বেরিয়ে গেল তখন সে এখানে পড়ে রয়েছে কে, সি ডাবল বন্ড ও পড়ে রয়েছে, রাইট। আর এখানে কি রয়েছে, NH পড়ে রয়েছে। তাহলে সি ডাবল বন্ড ও আর NH রয়েছে এবং এদের মাঝে যে বন্ডটা গঠন করেছে তাকে বলছে কি, পেপটাইড বন্ড। বুঝে গেল, এটা তো হচ্ছে পেপটাইড বন্ড। ওকে, আর তো কোনো স্ট্রাকচার এখানে দেওয়া নেই, বাদ দাও। তাহলে এটা যদি আমি দেখি, স্ট্রাকচার দেখো, মাঝে কি থাকবে, কার্বন, কার্বনের আমাদের চারটে হাত রয়েছে। উপরে কি রয়েছে তোমার হাইড্রোজেন, নিচে কি রয়েছে তোমার R1 একটা গ্রুপ রয়েছে, এইদিকে রয়েছে তোমার NH2, উপরে হাইড্রোজেন নিচে হাইড্রোজেন, এখানে রয়েছে কি সি ডবল এইচ, সি ডবল বন্ড ও আর OH, আলটিমেটলি কি হলো সি ডবল ও এইচ। এটার মধ্যে ক্লিয়ার। নেক্সট সিমিলার আরেকটা অক্সিজেন অ্যামাইনো অ্যাসিড যুক্ত, তাহলে এটা কি হলো, এটা তোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার, অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। সিমিলার তোমার এখানে আরেকটা এরকম রয়েছে, N রয়েছে, আগে কার্বন করি, কার্বনের চারটে হাত কমপ্লিট, হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, সিম্পল এদিকে হাইড্রোজেন রয়েছে, এদিকে R2 ধরলাম, আর তোমার রয়েছে কি সি ডবল বন্ড ও OH। ওকে, এবার হচ্ছেটা কি, কি হবে, এখানের মধ্যে OH আর এখানের মধ্যে হাইড্রোজেন, এদের মধ্যে একটা কানেকশন সুন্দর হলো এবং এই কানেকশন থেকে এরা কি হয়ে গেল, H2O বাইরে সুন্দরভাবে বেরিয়ে চলে গেল। ওকে, তাহলে যখন H2 বাইরে চলে গেল ওয়াটার, বাকি আমার কে পড়ে রয়েছে, কে পড়ে রয়েছে দেখো তো একটু, বাকি আমার তাহলে স্ট্রাকচারটা কিরকম দাঁড়াচ্ছে, যখন আমাদের হাইড্রোজেন আমাদের কাছে চলে গেল তখন এরকম হচ্ছে স্ট্রাকচার একটা, যে সি, ওখান থেকে দেখো স্টার্ট করো, সি বোঝা যাচ্ছে কি, সাইডে চলে এলাম, মাঝে রয়েছে কার্বন, এদিকে রয়েছে নাইট্রোজেন। দেখো আমি আমি নিজে থেকে বানাচ্ছি না, জাস্ট দেখে লিখছি। ওকে, ওখানে ওটা দেখে লিখবে জাস্ট, হাইড্রোজেন পড়ে রয়েছে, হাইড্রোজেন পড়ে রয়েছে, করলাম এতটা। এখানে সি আসলো, OH কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গেছে, ও পালিয়ে গেছে, তাহলে নিচে R1 পড়ে রয়েছে, R1 লিখলাম। এই OH কে আমি এখন আর লিখবো না, কারণ ও এই ওই OH টা এই হাইড্রোজেনকে নিয়ে অলরেডি ওরা পালিয়ে গেছে। ওকে, তাহলে দেখে আমরা লিখবো না। তাহলে এখানের মধ্যে কি থাকলো আমাদের, এখানের মধ্যে যুক্ত গেল হাইড্রোজেন, সে হাইড্রোজেন কার সাথে ছিল, নাইট্রোজেন, সে নাইট্রোজেন কোথায় ছিল, হ্যাঁ এখানে, এখানে কিন্তু হাইড্রোজেনটাকে আমরা লিখবো না, কারণ এখানে হাইড্রোজেনটাকে নিয়ে তো পালিয়েছে, একা তো পালাইনি। ওকে, তাহলে এই হাইড্রোজেনটা লেখার পর এখানে থামবো। হ্যাঁ, এখানে রয়েছে তোমার N আর
এই এন এর সাথে তোমার যুক্ত রয়েছে হাইড্রোজেন। এই হাইড্রোজেন কোনটা, এইটার কথা বলা রয়েছে। নেক্সট হচ্ছে এর সাথে তোমার সেম, যেমন কার্বন ছিল COOH লিখে দিলাম, আর লিখতে পারছি না অতটা, আর R2 রয়েছে, আর এখানে তোমার হাইড্রোজেন রয়েছে। বোঝা গেল? এই যে বন্ডটা তৈরি করলো, এই বন্ডটার নাম কি? পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড, যেটা কি দেখতে পাওয়া যায়? প্রোটিনের মধ্যে দেখতে পাওয়া যায়। ওকে, নেক্সট এবার দেখো মানব দেহে প্রোটিনের ভূমিকা। তাহলে আমাদের মধ্যে প্রোটিন কি হেল্প করছে? দেহ গঠন। প্রোটিন জীবদেহের গঠনের জন্য অপরিহার্য। যেটা বললাম যে প্রোটিনের প্রাইমারি কাজ, মেন ফাংশনই হচ্ছে আমাদের বডিকে গঠন করা। তাহলে জীবদেহ গঠনের জন্য প্রোটিন অপরিহার্য। কোষের গঠন বস্তুর বেশিরভাগটাই হচ্ছে আমাদের প্রোটিন। তাহলে আমাদের বডি স্ট্রাকচারের ম্যাক্সিমাম পার্ট যদি প্রোটিন না খায়, যেটার ক্ষেত্রে ম্যাল নিউট্রিশন হয়ে থাকে। তোমরা পড়ে থাকবে হয়তো প্রোটিন PEM, প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন। পেম কথাটা শুনেছো কি? পেম কথাটার মানে কি? ওই প্রেম সেই প্রেম নয়, এই প্রেম মানে হচ্ছে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন। পি ফর প্রোটিন, ই ফর এনার্জি, এম ফর ম্যাল নিউট্রিশন। এটা মানে কি? প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন। ম্যাল নিউট্রিশন। তো এই প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশনের ফলে কোয়াশিওরকার, ম্যারাসমাস বিভিন্ন ধরনের রোগগুলো হয়ে থাকে। তাহলে এই যদি আমাদের দেহের মধ্যে প্রোটিনটা ঠিকঠাক ভাবে না হয়, তখন এই প্রবলেমগুলো দেখা যাবে। নেক্সট বলছে কি? দেহের ক্ষয়পূরণ, দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি। তাহলে আমাদের দেহের মধ্যে ধরে নাও কোনো একটা পার্ট কেটে গেছে, সেখানের মধ্যে আবার কিন্তু সে জায়গাটা গজাবে, তাই তো? রাইট? তোমার যদি এখানে কোনো কেটে যায়, কেটে তো হাঁ করে রয়ে যায় না, কিছুদিন পর সেখানে মাংস আবার আসবে, আবার পাটটা গজাবে, নতুন মতো তৈরি হবে। এরকম চামড়া কেটে গেলে সেখান থেকে নতুন চামড়া গজাতে স্টার্ট করে। তাহলে দেহ গঠন করার জন্য এবং দেহের বৃদ্ধির জন্য যদি তুমি প্রোটিনের অভাব দেখা যায়, তাহলে তোমার সাইজটা এইটুখানি হয়ে রয়ে যাবে, তোমার আর বৃদ্ধি হবে না। তাহলে দেহের বৃদ্ধির জন্য কিন্তু আমাদের প্রোটিনের প্রয়োজন থাকে। নেক্সট বলছে কি? উৎসেচক সংশ্লেষ। জীবদেহে জৈব অনুঘটক উৎসেচক প্রোটিন দিয়ে তৈরি হয়ে থাকে। তাহলে আমাদের দেহের মধ্যে সমস্ত এনজাইম গুলো থাকে, সেগুলো প্রোটিন টাইপের হয়ে থাকে। এবার এনজাইম অনেক ভাগ হয়ে থাকে, বুঝলে? প্রোটিয়েজ থাকে, লাইপেজ থাকে, বিভিন্ন ধরনের থাকে, লিপিড টাইপ থাকে, প্রোটিন টাইপ থাকে। তাহলে আমাদের বডির মধ্যে প্রোটিন টাইপ যে উৎসেচক গুলো রয়েছে, সেগুলো প্রোটিন দিয়ে তৈরি, যেগুলো আমাদের বিভিন্ন ধরনের ক্রিয়ায় হেল্প করবে। ওকে, আচ্ছা, সেম হয়েছে। নেক্সট হচ্ছে হিমোগ্লোবিন গঠন। মানব দেহে রক্তে যে লোহিত রক্তকণিকা মধ্যস্থ হিমোগ্লোবিন গঠনের জন্য প্রোটিন অপরিহার্য। হিমোগ্লোবিনটা কি? হিমোগ্লোবিন হচ্ছে তোমার আরবিসি রয়েছে, যে রেড ব্লাড সেল বা আরবিসি রয়েছে লোহিত রক্তকণিকা, তার মধ্যে হিমোগ্লোবিন দেখা যায়। এবং এই হিমোগ্লোবিনের মধ্যে কি রয়েছে না, তোমার প্রোটিন রয়েছে। এক সেকেন্ড, এখানে দেওয়া নেই। দেখবে যখন হিমোগ্লোবিনের স্ট্রাকচার দেখবে, এখানে মধ্যে আলফা চেন থাকে, বিটা চেন থাকে। হ্যাঁ, এদের মধ্যে আলফা চেন রয়েছে, বিটা চেন রয়েছে, হিম গ্রুপ রয়েছে। হিম গ্রুপের মধ্যে কি থাকে? অনেক ভাগ থাকে, তার মধ্যে কি রয়েছে? প্রোটিন রয়েছে। হিম গ্রুপ যেটা তৈরি হয় সেটা প্রোটিনিয়াসেস থাকে। ওকে, তাহলে হিমোগ্লোবিনের গঠন দেখো, হিমোগ্লোবিনের গঠনের জন্য কিন্তু আমার সেই প্রোটিনের দরকার হয়ে থাকে। এই যে হিম রয়েছে, গ্লোবিন পার্ট রয়েছে, গ্লোবিন পার্টটা প্রোটিন দিয়ে তৈরি থাকে। তো এইটা হলো তোমার ব্যাপার। নেক্সট হচ্ছে অ্যান্টিবডি উৎপাদন। তাহলে অ্যান্টিবডি উৎপাদনটা কি? অ্যান্টিবডি জিনিসটা কি? অ্যান্টিবডি, দুটো জিনিস থাকে, অ্যান্টিবডি থাকে, আর একটা কি থাকে তোমার? অ্যান্টিজেন থাকে। তো অ্যান্টিবডিটা আমাদের জিনিস, মনে রাখবে, অ্যান্টিবডি আমাদের আর অ্যান্টিজেন বাইরের। এটা ট্রিক্স মনে রাখার জন্য। অ্যান্টিবডি মিন্স আমাদের দেহের মধ্যে যেটা রয়েছে, অ্যান্টিজেন বাইরে থেকে অ্যাটাক করছে। তাহলে অ্যান্টিজেন আসার ফলে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে। বোঝা গেল? অর্থাৎ অ্যান্টিবডি কাকে প্রোটেকশন দেবে? আমাদের বডিকে। কার থেকে? অ্যান্টিজেনের থেকে। ওকে, আচ্ছা, নেক্সট কি বলছে দেখো,
প্রোটিনের ক্যালোরি মূল্য 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম। তাহলে প্রোটিনের ক্যালোরি মূল্য কত? 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম। নেক্সট আসছে এবার তোমার প্রোটিনের শ্রেণী বিন্যাস। তাহলে প্রোটিনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে সরল প্রোটিন বা সিম্পল প্রোটিন, একটা তোমার আছে সংযুক্ত প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন, আর একটা আছে তোমার লব্ধ প্রোটিন বা ডিরাইভ প্রোটিন। তাহলে প্রোটিনকে ভাগ করলে সিম্পল আসবে, কনজুগেটেড আসবে, ডিরাইভ আসবে। তাহলে প্রোটিনকে আমরা যদি সিম্পল ডিরাইভ করে দিই, তাহলে প্রোটিন কে ভাগ করলে আমাদের 3 ভাগে ভাগ করা যাবে। একটা কি রয়েছে তোমার সিম্পল, একটা তোমার রয়েছে বুঝতে পারবে না তোমরা এটা, সেকেন্ড, কনজুগেটেড, একটা হচ্ছে ডিরাইভড। সিম্পল বা সরল রয়েছে, কনজুগেটেড রয়েছে, ডিরাইভ রয়েছে। ওকে, এবার এগুলো কি চলো একটু দেখি। সিম্পলের মধ্যে বলছে যে সকল প্রোটিন কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড দ্বারা সহযোগে তৈরি, অন্য কোনো পদার্থের সংযুক্ত থাকে না, তাদের আমরা বলছি সরল প্রোটিন। যেমন হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলো কি প্রোটিন, এগুলো যেগুলো আমাদের রক্তের মধ্যে দেখা যায়। তো সেই অ্যালবুমিন হচ্ছে তোমার একদম সিম্পল, যেখানের মধ্যে অনলি অ্যামাইনো অ্যাসিড, এটা একদম অ্যামাইনো অ্যাসিড লয়াল। তাহলে অনলি অ্যামাইনো অ্যাসিড, অনলি অ্যান্ড ওয়ান অ্যামাইনো অ্যাসিড, তাহলে অনলি অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট, অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট, তখন তাকে আমরা কি বলছি? সিম্পল। এক্সাম্পল কি? অ্যালবুমিন, অ্যালবুমিন হচ্ছে তোমার এক্সাম্পল। বোঝা গেল? নেক্সট তোমার কনজুগেটেড। কনজুগেটেড প্রোটিন বলছে কি সরল প্রোটিন অন্য কোনো প্রোটিন বিহীন প্রস্থেটিক গ্রুপের সাথে যুক্ত থাকলে তখন তাকে সংযুক্ত বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি রয়েছে? প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড ছাড়াও কি রয়েছে তোমার? প্রস্থেটিক গ্রুপ, PROS, প্রস্থেটিক, GROUP গ্রুপ। তাহলে অ্যামাইনো অ্যাসিড ছাড়া যখন কোনো প্রস্থেটিক গ্রুপ হচ্ছে, এক্সট্রা কোনো গ্রুপ অ্যাড রয়েছে, তখন তাকে আমরা বলছি কনজুগেটেড প্রোটিন। তো কনজুগেটেড প্রোটিন এক্সাম্পল কি? নিউক্লিওপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন। আর নেক্সট হচ্ছে লব্ধ প্রোটিন, যেটা কি বলছে এই লব্ধ প্রোটিন প্রকৃতিতে পাওয়া যায় না, প্রোটিন অণুর আদ্র বিশ্লেষণের সময় এদের উদ্ভব হতে, যেমন পেপটোন। তাহলে পেপটোন এক প্রকার তোমার হচ্ছে ডিরাইভ প্রোটিন, যেটা যেটা মানে নট ন্যাচারালি প্রেজেন্ট। ওকে, আদ্র বিশ্লেষণ যখন করে তখন পাওয়া যায়, তখন এর এক্সাম্পল কি হচ্ছে? পেপটোন। পেপটোন কি এক প্রকার ডিরাইভ প্রোটিন। ওকে, ক্লাসিফিকেশন স্ট্রাকচারটা পাওয়া যায় তো দেখাচ্ছি, 1 মিনিট। ক্লাসিফিকেশন অফ প্রোটিন, সিম্পল and conjugated. Structure. ওকে, বাদ দাও, এখানে তেমন দেওয়া নেই। যেটা জেনে রাখবে যে কনজুগেটের ক্ষেত্রে এক্সট্রা হিসেবে কি অ্যাড হচ্ছে? তোমার প্রস্থেটিক গ্রুপ অ্যাড হচ্ছে। কি হচ্ছে? 1 মিনিট। প্রস্থেটিক গ্রুপ এক্সট্রা অ্যাড হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার এক্সট্রা অ্যাড হলো প্রস্থেটিক গ্রুপ। বুঝে গেল? তখন তাকে আমরা বলছি কনজুগেটেড প্রোটিন। নেক্সট বলছে ফ্যাট। তাহলে আমরা কি দেখলাম? অ্যামাইনো অ্যাসিড দেখলাম, আর কি দেখলাম? জটিল শর্করা। তাহলে ফ্যাট আমাদের কি থেকে তৈরি হয়েছে? ফ্যাটি অ্যাসিড থেকে। ওকে, তাহলে সেই ফ্যাটি অ্যাসিড থেকে যে ফ্যাটটা তৈরি হলো, তাহলে ফ্যাটের যদি বলি যে গঠনগত একক কি হবে? ফ্যাটি অ্যাসিড। ফ্যাটকে লিপিড বলতে পারো। তো বলছে কি
যে জীবদেহে কার্বোহাইড্রেট ও প্রোটিনের মতো ফ্যাট বা স্নেহ পদার্থ খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আমার জীবদেহে যতগুলো উপাদান রয়েছে প্রত্যেকটারই আলাদা আলাদা ভ্যালু রয়েছে। তাহলে কি বলছে, ফ্যাট বা স্নেহ পদার্থ এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সকল রকম লিপিডকে সাধারণভাবে ফ্যাট বলা হয়ে থাকে। তাহলে সকল রকম লিপিডকে আমরা কি বলছি, ফ্যাট। গ্রিক শব্দ লাইপোজ এর অর্থ হলো ফ্যাট। তাহলে গ্রিক শব্দ কি, লাইপোজ, LIPOS, লাইপোজ। লাইপোজ লিপিডটাকে মনে রাখবে, এর অর্থ ফ্যাট বা স্নেহজাত পদার্থ যেগুলো জলে অদ্রবণীয়। মানে দেখবে কি যে কোনো চর্বি জাতীয় কোনো পদার্থ জলের মধ্যে দাও, সেটা কিন্তু সেটাতে মিক্সড হবে না। তাহলে কি বলছে, জলে অদ্রবণীয়। অদ্রবণীয় কথাটার মানে কি, দ্রবণীয় কথাটার মানে কি, যে সেটা গুলে যায়। সিম্পল কথা ভাই, একদম বাংলা স্ট্রাকচার। যদি সেটা জলের মধ্যে দিলে গুলে যায়, মিক্সড হয়ে যায়, দ্রবণিত হয়ে যায়, তখন তাকে আমরা বলবো দ্রবণীয়। আর যদি সেটা জলের সাথে মিক্সড না করে, তখন সেটা অদ্রবণীয়। তো সিম্পল এখানে ক্ষেত্রে বলেছে যে যখন কোনো ফ্যাট বা কোনো লিপিড জাতীয় পদার্থকে আমরা জলের মধ্যে দেব, তখন সেটা সেখানের মধ্যে বিয়োজন হতে পারবে না, না গুলবে না, তখন সেটাকে আমরা বলছি অদ্রবণীয়। কিন্তু বেনজিন, ইথার, ক্লোরোফর্ম জাতীয় যে দ্রবণগুলো রয়েছে, ওখানের মধ্যে তুমি দাও, তাহলে সেটা কি হয়ে যাবে, দ্রবণীয় হয়ে যাবে। বোঝা গেল? ওকে, নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে রাসায়নিক স্ট্রাকচার বা রাসায়নিক গঠন বা কেমিক্যাল স্ট্রাকচার। তো রাসায়নিক গঠন বা কেমিক্যাল স্ট্রাকচারটা ফ্যাটের ক্ষেত্রে কিরকম হবে? স্নেহ পদার্থ এক প্রকার অসম প্রকৃতির অণুগোষ্ঠী যা কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠন করে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছ সিম্পল কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন রয়েছে। ওকে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কি রয়েছে, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন রয়েছে। যাতে এতে জলের হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাতের তুলনায় হাইড্রোজেনের পরিমাণ অনেক বেশি থাকে। আসলে ফ্যাট বা গ্লিসারল বা অ্যালকোহলের সঙ্গে গঠিত ফ্যাটি অ্যাসিড এস্টার, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। এবার প্রত্যেকটা ক্ষেত্রে একটা বন্ড গঠন দেখতে পাচ্ছ, রাইট? তো এক্ষেত্রে কিরকম বন্ড থাকবে, এক্ষেত্রে যে বন্ড থাকবে, তাহলে এটা একটা ফ্যাটি অ্যাসিড, FATTY, ফ্যাটি অ্যাসিড। এখানের মধ্যে একটা রয়েছে ফ্যাটি অ্যাসিড, FATTY, ফ্যাটি অ্যাসিড। তাহলে দুটো ফ্যাটি অ্যাসিডের মধ্যে কি বন্ড থাকবে, কি বন্ধন থাকবে, এদের মধ্যে থাকবে এস্টার বন্ড, এস্টার বন্ড যুক্ত থাকবে। এবং এস্টার বন্ড থেকে তৈরি কি হবে, তোমার ফ্যাট তৈরি হবে, ফ্যাট তৈরি হবে। বোঝা গেল? তাহলে এই দুটো বন্ধন যুক্তীকরণ করলো, ফ্যাট তৈরি করলো। ওকে, নেক্সট এখানের মধ্যে কি বলছে, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এস্টারকে ফ্যাট বলে। গ্লিসারল তিনটি হাইড্রক্সিল গ্রুপ ও যুক্ত অ্যালকোহল পদার্থ। আচ্ছা, এটি একটি বা দুটি বা তিনটি ফ্যাটি অ্যাসিড যুক্ত যথাক্রমে মনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড উৎপন্ন করে থাকে। তাহলে গ্লিসারল কটা, এটা ওটে নয়, তিনটি, তিনটে হাইড্রক্সিল গ্রুপ রয়েছে, এটা একটা অ্যালকোহল পদার্থ, এটা একটা। তাহলে গ্লিসারল যখন একটা ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত হবে, তখন তার নাম মনোগ্লিসারাইড। এটা বলে দিচ্ছি একবার, গ্লিসারল, রেড নো, তাহলে গ্লিসারল প্লাস 1 ফ্যাটি অ্যাসিড। তাহলে গ্লিসারল যখন একটা ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত হচ্ছে, তখন তার নাম কি, মনোগ্লিসারাইড। তখন তার নাম কি, মনোগ্লিসারাইড। যখন গ্লিসারলটা দুটো ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত হচ্ছে, তখন তার নাম কি, ডাইগ্লিসারাইড।
তখন তার নাম কি? ডাইগ্লিসারাইড। যখন গ্লিসারলটা 3টে ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত হচ্ছে তখন তার নাম কি? ট্রাইগ্লিসারাইড। ওকে, তাহলে বোঝা গেল এইটা তোমার কটা গ্লিসারল মানে গ্লিসারল কটা ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত হচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু নামকরণগুলো করা হয়েছে। ওকে, এবার নেক্সট চলো। নেক্সট বলছে জীবদেহে লিপিডের ভূমিকা। তাহলে আমাদের জীবদেহের মধ্যে লিপিড কিসে হেল্প করছে? জীবদেহের লিপিড হচ্ছে মেন শক্তি উৎপাদন করে থাকে। আমি বললাম অনেকক্ষণ যখন লং ফাস্টিং এ থাকবে তখন কি করছে, তোমার লিপিডই কিন্তু তোমাকে হেল্প করছে তোমার বডির মধ্যে এনার্জি দিতে। ওকে, নর্মালি কি থাকে, গ্লুকোজ থেকে এনার্জি পেয়ে থাকি, কিন্তু যখন লং টাইম চলবে তখন সেক্ষেত্রে তোমার লিপিডই হেল্প করে থাকবে। আচ্ছা, প্রাণীর দেহে তাপ শক্তি উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে থাকে। তাহলে লিপিড কি বলছে? শক্তির উৎস হিসাবে প্রাণীর দেহে তাপ শক্তি তৈরি করে থাকে, লিপিড হেল্প করে থাকে, এবং 1 গ্রাম ফ্যাট থেকে প্রায় 9.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। বোঝা গেল, অনেকটা অ্যামাউন্টে পাওয়া যাচ্ছে। খাদ্য ভান্ডার প্রাণীদের চর্বি বা মেদদ্রব্য সঞ্চয় থেকে খাদ্য ভান্ডার গড়ে তোলা থাকে যখন আমাদের প্রয়োজন উপবাসকালে, যখন মানুষ ফাস্টিং করে, লং ফাস্টিং, FASTING, ফাস্টিং কালে কি করছে, শর্করা জাতীয় খাদ্যের অভাব ঘটলে তখন ফ্যাট সেক্ষেত্রে শক্তির উৎসের যোগান দিচ্ছে, মানে ফ্যাট থেকে ভেঙে তখন আমরা এনার্জি পাচ্ছি। ওকে, নেক্সট বলছে তাপ নিয়ন্ত্রণ। ত্বকের নিচে সঞ্চিত ফ্যাট দেহের তাপ সংরক্ষণে সহায়তা করে থাকে। তাহলে দেখবে যখন আমাদের বডির মধ্যে মানে বেশি ফ্যাটের লেয়ার থাকে তখন সেক্ষেত্রে কি হবে, আমাদের বডি টেম্পারেচারটা এক্সচেঞ্জ কম হবে এবং আমাদের বডিটা হিট থাকবে, গরম থাকবে, ঠান্ডা কম লাগবে, তাই তো? সেটা বলা যাচ্ছে এখানের মধ্যে। নিচে দ্রাবক হিসেবে কার্য, ভিটামিন A, D, E কে ফ্যাটে দ্রবীভূত হয়ে থাকে। যে দ্রাবক মানে কি আর দ্রাব্য মানে কি? তাহলে যখন কোনো দ্রবণ তৈরি করতে হয়, এটা একটু দেখে নাও। যখন কোনো দ্রবণ তৈরি করতে হয়, যখন কোনো দ্রবণ তৈরি করি তখন তার মধ্যে কি থাকে? দ্রাব্য ও দ্রাবক। তাহলে দ্রাব্য আর দ্রাবক মিলে তৈরি করছে কি? দ্রবণ। তো দ্রবণ যেমন ধরো নুন জল তৈরি করলে, তাহলে নুনটাকে দ্রাব্য আর যার মধ্যে গোলা হয় তাকে কি বলা হচ্ছে? আমার দ্রাবক। ওকে, তো এখানে কি বলছেন, যেখানে ADA কোথায় দ্রবীভূত হয়? ফ্যাটের মধ্যে। তাহলে দ্রাবক রূপে মানে কি? যেখানে আমি চিনি জলের মধ্যে জলটাকে আমি দ্রাব্য বললাম, তো এক্ষেত্রে হচ্ছে ADA তোমার ফ্যাটে দ্রবীভূত হচ্ছে। তাহলে এখানে যদি দেখি, এক্ষেত্রে দ্রাবক হচ্ছে কি? ফ্যাট, এবং দ্রাব্য হচ্ছে তোমার ভিটামিন ADE কি হচ্ছে তোমার কি? দ্রাব্য। ওকে, নেক্সট হচ্ছে হরমোন উৎপাদন। কোলেস্টেরল থেকে এস্ট্রোজেন, টেস্টোস্টেরন ইত্যাদি হরমোন ও ভিটামিন ডি উৎপাদন হয়ে থাকে। তাহলে এস্ট্রোজেন কোথা থেকে পাওয়া যায়? টেস্টোস্টেরন। এগুলো হচ্ছে ফিমেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, টেস্টোস্টেরন মেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই সমস্ত যে হরমোনগুলো রয়েছে সেগুলো কিন্তু কোলেস্টেরল থেকে তৈরি হচ্ছে। কোলেস্টেরল কি এক প্রকার ফ্যাটের আন্ডারে পড়ছে। বুঝে গেল? ওকে, তো নেক্সট চলো নিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের লাস্ট ছিল নিউক্লিক অ্যাসিড। সেই নিউক্লিক অ্যাসিড কোথা থেকে তৈরি হয়েছিল? নিউক্লিওটাইড থেকে। তাই নিউক্লিক অ্যাসিড কোথা থেকে তৈরি হয়েছে? নিউক্লিওটাইড থেকে। নিউক্লিওটাইড থেকে আমার তৈরি হচ্ছে কি? নিউক্লিক অ্যাসিড। তাহলে সেই নিউক্লিক অ্যাসিড কি বলছে? প্রতিটি সজীব কোষের নিউক্লিয়াসে অম্লধর্মী যে পদার্থ জীবের নানান চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। তাহলে কি বলছে? প্রত্যেক সজীব কোষে দেখা যাবে আমাদের মধ্যে রয়েছে নিউক্লিয়াসে অম্লধর্মী যে পদার্থ। তাহলে নিউক্লিয়াস কি ছিল? যদি আমরা একটা কোষের স্ট্রাকচার দেখি, আমরা এখানে আমাদের সেল ছিল, সেই সেলের মধ্যে কি ছিল? নিউক্লিয়াস ছিল। এখানে নিউক্লিয়াস বিভিন্ন কোষাঙ্গন ছিল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল, গলগি বডি ছিল, আর বিভিন্ন ভাগ ছিল, বাদ দাও। তো সেই নিউক্লিয়াসের মধ্যে তোমার কি রয়েছে না, এই যে ডিএনএ বা আরএনএ রয়েছে, এটা নিউক্লিক অ্যাসিড বলছে, এবং এটার কাজ কি? নানান চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। এবং অপত্যজনু কোনগুলো? আমরা হচ্ছে অপত্যজনু, মানে একটা যে প্যারেন্টাল ছিল, মানে বাবা মা ছিল, সেখান থেকে বাচ্চা তৈরি হলো, ওই বাচ্চাটা হচ্ছে অপত্য। অপত্যজন্য যে সকল বৈশিষ্ট্যের উত্তরাধিকার ঘটায় তাদের নিউক্লিক অ্যাসিড বলা হয় থাকে। ডিএনএ এবং আরএনএ নিউক্লিক অ্যাসিড নামে পরিচিত। তাহলে কি বুঝলে?
যে আমাদের একটা জনু থেকে মানে একটা বংশ থেকে অন্য যে বংশের মধ্যে ডাটা ট্রান্সফার করছে, ক্যারেক্টারিস্টিক ট্রান্সফার করছে, সেগুলোতে হেল্প করছে কারা? সেগুলোতে হেল্প করছে তোমার এই হচ্ছে যে নিউক্লিক অ্যাসিড গুলো। ডিএনএ এবং আরএনএ নিউক্লিক অ্যাসিড নামে পরিচিত। উদ্ভিদ বা প্রাণী কোষের ক্রোমাটিন তন্তুর মধ্যে ডিএনএ এবং নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে আরএনএ দেখতে পাওয়া যায়। তাহলে কি এখানের মধ্যে দেখছে? এর মধ্যে রয়েছে আমার নিউক্লিয়ার লাশ রয়েছে, এর মধ্যে পার্ট রয়েছে, এখানের মধ্যে তোমার ডিএনএ দেখতে পাওয়া যায়। এবং এই ডিএনএ এর মধ্যে যদি একটা পার্ট করো, এই ছোট পার্টটার নাম হচ্ছে জিন। ওকে, ডিএনএ এভাবে স্ট্রাকচার থাকে একটা। এই স্মল পার্টটা যদি তুমি লার্জ করে দেখো, তখন সেটাকে কি বলা থাকে? জিন। এই জিনটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিকটাকে বহন করে নিয়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে। ওকে, নেক্সট বলছে আবার কয়েকটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণুতে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড ডিএনএ অবস্থান করে থাকে। মানে মেনলি থাকে নিউক্লিয়াসের মধ্যে, তবে কোনো কোনো ক্ষেত্রে এটা মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের মধ্যে ডিএনএটা দেখতে পাওয়া যায়। ডিএনএ এর মেন কাজ কি? যে তোমার ক্যারেক্টারিস্টিক বহন করে, একটা জনু থেকে নেক্সট জনুর মধ্যে যে বংশ পরম্পরা ক্যারেক্টারিস্টিক মানে বহন করে নিয়ে যায়, সেটা হচ্ছে তোমার ডিএনএ এর মেন কাজ। ওকে, নেক্সট বলছে কি রাসায়নিক গঠন। তাহলে কেমিক্যাল স্ট্রাকচারটা কেমন হয়ে থাকে? নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইড নামক বস্তুর সমন্বয় গঠন করে থাকে। এই নিউক্লিওটাইড জিনিসটা কি? এটা তোমার ছিল মাইক্রো এলিমেন্ট, মাইক্রো মলিকিউল বলতে পারো, এলিমেন্ট বলতে পারো, মলিকিউল। তাহলে এইটা কি হচ্ছে তোমার মাইক্রো মলিকিউল। তাহলে এই নিউক্লিক অ্যাসিডটা এই মাইক্রো মলিকিউল যেটা নিউক্লিওটাইড সেখান থেকে তৈরি হচ্ছে নামক একক বস্তুর সমন্বয়ে বৃহৎ যৌগ গঠন করছে। এই যৌগ গঠনের মূল মৌলগুলো কি রয়েছে? CHONP। দেখো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এটা এখানে মনে রাখার থেকে কন মনে রাখবে, কন, CHON, কন। কন কি? ফসফরাস। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড ডিএনএ ও আরএনএ তে নিউক্লিওটাইড এককগুলো একের পর এক রৈখিক সজ্জায় সংযুক্ত হয়ে দীর্ঘ নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন করছে। এবং নিউক্লিওটাইড হলো কি নিউক্লিক অ্যাসিডের একক। স্বাভাবিক, কারণ আমি কি বললাম যে নিউক্লিওটাইড গুলো পরপর যুক্ত হয়ে গঠন করছে কি নিউক্লিক অ্যাসিড গঠন করছে। ওকে, তো নেক্সট কি বলছে তোমার প্রতিটি নিউক্লিওটাইড একটি নাইট্রোজেন ক্ষার এবং একটি পেন্টোজ শর্করা। তাহলে বললাম কি যে নিউক্লিওটাইডের মধ্যে কি থাকে? তিনটে জিনিস থাকে। কি কি? নিউক্লিওটাইডের মধ্যে তিনটে জিনিস থাকে। ফসফেট থাকে, কি থাকে? পেন্টোজ সুগার থাকে, নাইট্রোজেন বেস থাকে, আর ফসফেট থাকে। রাইট, এই তিনটে মিলে আমার গঠন করেছে কি নিউক্লিওটাইড, তাই তো? ওকে, ওটা এখানে বলেছে দেখো যে নিউক্লিওটাইড হলো নিউক্লিক অ্যাসিডের একক। প্রতি নিউক্লিওটাইড এককে নাইট্রোজেন ক্ষার থাকে, পেন্টোজ শর্করা থাকে, রাইবোজ থাকে, একটি ফসফেট অ্যাসিড থাকে। তাহলে এখানে একটু দেখে নাও আরেকটু, যে এই যে নাইট্রোজেন বেস বললাম, এই নাইট্রোজেন বেসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে তোমার, আচ্ছা ভালো করে লিখে দিই, একটা হচ্ছে তোমার পিউরিন, একটা হচ্ছে তোমার পিরিমিডিন। পিউরিন, পিরিমিডিন। পিউরিনকে বলা হয়ে থাকে তোমার কি, পিউরিনের দুটো ভাগ রয়েছে কি অ্যাডেনিন আর গুয়ানিন। পিরিমিডিনের মধ্যে হচ্ছে সাইটোসিন, থাইমিন, ইউরাসিন। এই ইউরাসিনটা অনলি ফর আরএনএ, আর হচ্ছে থাইমিনটা কি অনলি ফর ডিএনএ। বোঝা গেল? তাহলে এটা তোমার হচ্ছে কি নাইট্রোজেন বেসের শ্রেণীবিন্যাস। ওকে, এখানের মধ্যে আর কি আছে? ফসফরিক অ্যাসিড তো ডিএনএ আয়না দুটোর মধ্যে ফসফরিক অ্যাসিড দেখতে পাওয়া যায়। এবার ডিএনএ বিভিন্ন ধরনের ভাগ হতে পারে। বি ডিএনএ থাকে, সি ডিএনএ থাকে, বিভিন্ন ধরনের ভাগ থাকে। বিজ্ঞানী চার্গাপ এই চার্গাপ একটা ল আবিষ্কার করেছিলেন। মানে বিজ্ঞানী চার্গাপ ডিএনএ রাসায়নিক বিশ্লেষণ করেছিলেন। চার্গাপের ল যাকে বলা হয়ে থাকে, যে কার সাথে কি বন্ড হবে, এ টি জি সি এরকম বিভিন্ন বন্ডগুলো তিনি আবিষ্কার করেছিলেন।
উইলকিন্স অ্যান্ড ফ্রাঙ্কলিন ডিএনএর কেলাসে এক্স রশ্মি বিচ্ছুরণ, তাহলে এই দুটো নাম মনে রাখবো, উইলকিন্স অ্যান্ড ফ্র্যাঙ্কলিন ডিএনএর কেলাস যেটা গঠন করেছে সেখানের মধ্যে এক্স রশ্মি দিয়েছিল, একটা কেলাস গঠন করেছিল যেখানের মধ্যে এক্স রশ্মি দিয়ে তিনি কি পরীক্ষা করতে গেছিলেন, এদের গবেষণা ভিত্তি করে বিজ্ঞানী ওয়াটসন এন্ড ক্রিক, প্রথম ওয়াটসন এন্ড ক্রিক করার ফলে হবে, এটা ক্লিক নয় ক্রিক, 1953 খ্রিস্টাব্দে বিডিএনএর ভৌত গঠন বর্ণনা করেছিলেন, যার জন্য 1962 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তাহলে প্রথম ওয়াটসন এন্ড ক্রিক ডিএনএর গঠন আবিষ্কার মানে গঠনের ব্যাখ্যা দিয়েছিলেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই দুজন বিজ্ঞানীর নাম একটু মনে রাখবে, ওয়াটসন এন্ড ক্রিক। ওয়াটসন এন্ড ক্রিক কোথায় গেল, ওয়াটসন এন্ড ক্রিক 1953 খ্রিস্টাব্দে প্রথম বিডিএনএর ভৌত গঠন সম্পর্কে বর্ণনা করেছিলেন, যার জন্য তার 1962 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। আর বিজ্ঞানী চার্গাপ একটা ল আবিষ্কার করেছিলেন যে কোর সাথে কি যুক্ত হবে, তাহলে তাকে কি বলে থাকে, চার্গাপ ল। তাহলে তুমি দেখো যদি একটু স্ট্রাকচার অফ বিডিএনএ, দেখো এখানের মধ্যে কি রয়েছে, ডিএনএ স্ট্রাকচার দেওয়া রয়েছে, ওকে, তার মধ্যে খুব সুন্দর করে বন্ড গুলো দেওয়া রয়েছে, ওকে, এটা তুই এটাকে আমি নিয়ে আসলাম, দেখা যাচ্ছে। তাহলে এখানের মধ্যে কি দেখবে, এটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার, যে একটা ডবল স্ট্যান্ডার্ড থাকে, বলেছি আগে যে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ দেখতে পাওয়া যায় এইভাবে, এ আর এ, ওকে। তার তাকের মধ্যে এটি জিসি থাকবে, অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাকবে। এখানে দেখো জি রয়েছে আর সি রয়েছে, তাহলে জি আর সি রয়েছে। নেক্সট দেখো এখানেও জিসি রয়েছে, এখানে টি এ রয়েছে, এটি রয়েছে, অর্থাৎ এর সাথে টি, এর সাথে টি আর জি এর সাথে সি একটা সুন্দর বন্ড গঠন করেছে, ওকে। তো এখানে দেখো থাইমিনটা স্পেশাল, কিন্তু যখন সেটা আমরা আয়রন এর ক্ষেত্রে দেখব তখন সেক্ষেত্রে থাইমিন আর কি হবে, থাকবে না, থাইমিন থাকবে না, তখন তার বদলে থাকবে কি, ইউরাসিল। বোঝা গেল, ওকে। নেক্সট এখানের মধ্যে দেওয়া রয়েছে একটা স্ট্রাকচার, এটা তো বোঝা যাচ্ছে না, ওটা অলরেডি ডিসকাস করা হয়েছে। দুটো প্রাইম থাকে, উপরের দিকে থাকে 5 প্রাইম, নিচের দিকে থাকে 3 প্রাইম, আবার যে অপোজিট ডবল স্ট্যান্ডার্ড বললাম, ডবলের উপর দিকে থাকে 3 প্রাইম, নিচের দিকে থাকে 5 প্রাইম, এইভাবে যুক্ত হতে হতে আসবে, এভাবে আসবে আর এভাবে আসবে। বোঝা গেল, এটা হচ্ছে তোমার ডিএনএ স্ট্রাকচার, ওকে। নেক্সট এবার আসছে যে কোষে এনার্জি কারেন্সি হিসাবে এটিপির ভূমিকা। তাহলে এটিপি, এটা জানার আগে তোমার তিনটে টার্ম জানতে হবে, কি কি, একটা তোমার রয়েছে এটিপি, একটা রয়েছে এডিপি, একটা রয়েছে এএমপি। এগুলো কি, এটিপি এডিপি এমপি কি, দেখো প্রত্যেকটা এ আর পিটা তো সেম, ডিফারেন্টটা কোথায় হচ্ছে তোমার, ডিফারেন্ট হচ্ছে তোমার মিডিলেতে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে ডিফারেন্ট তোমার হচ্ছে যে এইটাতে ডিফারেন্ট। তাহলে যখনই টি রয়েছে তখন সেটা কি হয়ে গেল, অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ট্রাই, 1 মিনিট, ট্রাই সেম আবার কি, ফসফেট। নেক্সট তোমার কি আসবে, অ্যাডিনোসিন থাকবে, ফসফেট সেম থাকবে, ডি ফর ডাই দুটো, অ্যাডিনোসিন ফসফেট সেম, এম ফর মোনো থাকবে, মানে একটা দুটো এন্ড তিনটে ফসফেটের উপর ডিপেন্ড করে তোমার কি নাম করা হচ্ছে, অ্যাডিনোসিন ডাইফসফেট, ট্রাইফসফেট এন্ড মোনোফসফেট, ওকে। এবার আমাদের এটিপি কে কেন বলা হচ্ছে, এটা এটিপি হবে, এনার্জি কারেন্ট হিসেবে এটিপির ভূমিকা। রোল অফ এটিপি অ্যাজ এ এনার্জি কারেন্সি অফ দ্য সেল, এটিপি পুরো ফর্ম কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অলরেডি বললাম। মুখ্যত শ্বসন ক্রিয়ায় এটিপি উৎপাদন হয়ে থাকে, এটিপি থেকে নির্গত শক্তি জীবদের বিভিন্ন বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তোমরা প্রত্যেকেই জানবে যে এটিপি কে বলা থাকে এনার্জি কারেন্সি, এনার্জি
কারেন্সি মানে কি, এখান থেকে শক্তি আমাদের মেনলি যখন বডির মধ্যে শক্তির প্রয়োজন হয়, যে বললাম গ্লুকোজ থেকে পাওয়া যায়, গ্লুকোজের থেকে কি হয় পাওয়া যাবে, ওই এটিপি তখন হেল্প করতে হবে, যত বেশি এটিপি থাকবে তত বেশি এনার্জি পাওয়া যাবে। ওকে, নেক্সট বলছে কি জীবদেহে একমাত্র এটিপি অণুর মাধ্যমে শক্তি সঞ্চিত থাকতে পারে এবং এই কারণে এটিপিকে এনার্জি কারেন্সি বলা থাকে। এবং একটা যদি এটিপি ভাঙো তাহলে একটা এটিপি ভেঙে 7.3 কিলো ক্যালোরি এনার্জি কিন্তু তুমি সেখান থেকে পেতে পারবে। নেক্সট বলছে দেখো, অ্যাডিনোসিন মনোফসফেট আরেকটি ফসফেট সহযোগে এডিপি বা অ্যাডিনোসিন, একটি পি হবে ডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট তৈরি করে থাকে। এডিপির সঙ্গে আরেকটি ফসফেট যুক্ত গঠন করে থাকে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটা বললাম একটা করে ফসফেট অ্যাড হবে, একটা করে নাম চেঞ্জ হবে, কোনো ডাই, কোনো মোনো, কোনো ট্রাই। ওকে, এক একটি ফসফেট সংযুক্তিকরণ বন্ডে প্রচুর শক্তি সঞ্চিত হয় এবং এই উচ্চ শক্তি সম্পন্ন বন্ড ও মানে বন্ধনী কোষ ও কলায় সঞ্চিত থাকে, যখন শক্তির প্রয়োজন হয় তখন এটিপি ভেঙে এডিপি তৈরি হয় এবং এডিপি ভেঙে এমপি, মানে বলছে যে প্রত্যেকটা ক্ষেত্রে হলো অ্যাড ফসফেট, যখন ফসফেট তৈরি করছে তখন ওই ফসফেটটা তৈরি করার জন্য প্রচুর এনার্জি লাগে, তো প্রচুর এনার্জি সেখানের মধ্যে সঞ্চয় করে রাখতে হয়। ওটাই বলছে দেখো, যখন আমরা ফসফেট অ্যাড করতে করতে যাচ্ছি, প্রথমে কি ছিল, প্রথমে আমার ছিল এ এম পি, সেখানের মধ্যে ফসফেট অ্যাড করে হলো এ ডি পি, সেখানের মধ্যে ফসফেট অ্যাড করে কি হলো আমার এ টি পি, এখানের মধ্যে কি করলাম প্লাস ফসফেট, এখানের মধ্যে করলাম প্লাস ফসফেট। যখন এই ফসফেটটা আমরা অ্যাড করছি উই মাস্ট রিকোয়ার মোর এনার্জি, যখন আমাদের ভাঙার প্রয়োজন, যখন আমাদের বডির মধ্যে এনার্জির প্রয়োজন, তখন আমরা এটা হচ্ছে ব্রেক ডাউন করছি, ব্রেক ডাউন মানে কি ভেঙে ফেলছি, ব্রেক ডাউন অফ এটিপি অ্যান্ড রিলিজ করছি কি ফসফেট, তাহলে ফসফেটটাকে আমরা বার করছি এবং এটি ব্রেকডাউন করছি, তারপর এখানে মাইনাস ফসফেট হলো এবং সেই যে এনার্জিটা এখান থেকে বেরোলো, সেটা উই ইউজড, তখন আমরা ইউজ করছি। অর্থাৎ জাস্ট কিছুই নয়, এটিপি হলো এমন একটা জিনিস যার মধ্যে এনার্জিটা স্টোর রয়েছে। কিভাবে রয়েছে, যখন মনোফসফেট ছিল ফসফেট অ্যাড করতে যাচ্ছি, বন্ড গঠন করার জন্য এনার্জি লাগছে, ওই এনার্জিটা ধীরে ধীরে 3 বার যখন হয়ে যাচ্ছে তখন সেখানে প্রচুর এনার্জি রয়েছে, ফসফেট অ্যাড হয়ে গেছে, যখন আমাদের এনার্জির প্রয়োজন হবে তখন সেটা জাস্ট ব্রেকডাউন হবে, ফসফেট রিলিজ হবে এবং ওই ফসফেটটা আমাদের ক্ষেত্রে এনার্জিটাকে ভাইড করবে। ওকে, তো এই জন্যই আমাদের এটিপিকে বলা থাকে এনার্জি কারেন্সি অফ দ্য সেল। দেখো এটা সেম এখানে বলা রয়েছে যে এমপি ভেঙে এটিপি ভেঙে এডিপি ডাইফসফেট থেকে মানে মনোফসফেট তৈরি হয়, ফলে কোষে শক্তির মুক্তি ঘটে, কোষ ও কলার বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে এবং এটিপি ভেঙে শক্তি উৎপাদন হয় বলে একে কি বলা হয়ে থাকে, আমাদের কোষের এনার্জি কারেন্সি বলা হয়ে থাকে। বোঝা গেল? তাহলে আজকে আমাদের যে ভিডিওটা ছিল তার পুরোটাই কি ছিল, চলো পুরোটা ছিল তোমার যে বৃহৎ জৈব অণুসমূহ বা যে লার্জ ম্যাক্রোমলিকিউল ছিল, ম্যাক্রোমলিকিউলার পার্ট ছিল, যেমন তোমার সিম্পল জটিল শর্করা দেখেছি, প্লাস তোমার জটিল শর্করা ছিল, ফ্যাটি অ্যাসিড ছিল, নিউক্লিক অ্যাসিড ছিল, ফ্যাটি অ্যাসিড না সরি লিপিড ছিল, ফ্যাটি অ্যাসিড তো সিম্পলের মধ্যে আসছে, লিপিড ছিল আর তোমার নিউক্লিক অ্যাসিড ছিল। চারটে ডিসকাস হয়ে গেছে, মেন চ্যাপ্টার যে টপিক ছিল সেটা একটা পার্ট কভার হয়ে গেছে, এবার নেক্সট আরো চ্যাপ্টারটা বড় রয়েছে আর নেক্সট পার্ট রয়েছে যেখানের মধ্যে এইটা রিলেটেড কিছু থাকবে না তেমন, আর ওটা পুরোটা ডিফারেন্ট আসছে, বাট এই 3টে পার্ট কিন্তু খুব রিলেটেড ছিল। ফার্স্ট দিন থেকে স্টার্ট করে 3টে ভিডিও দেখলে তবেই তোমরা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে। ওকে, তো নেক্সট ভিডিও দেখা হবে যেটা আমাদের পুরো একটা নিউ টপিক স্টার্ট করছি বাট এই চ্যাপ্টারের মধ্যে, তো সেক্ষেত্রে দেখা হবে। ওকে, আর যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট করবে, আর বাকি পড়া ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিও পর্যন্ত, থ্যাংক ইউ, বাই।